আচ্ছা, দ্য নর্থ সি সম্পর্কে বলবো, মানে উত্তরের জাহাজটি, ফিলিপ লার্কিনের লেখা। এই কবিতাটা একটা রূপকধর্মী কবিতা। এই কবিতায় তিনটে জাহাজ সম্পর্কে বলা হবে। আসলে তিনটে জাহাজ শুধু নয়, এখানে ভাগ্য এবং লক্ষ্য। এক হচ্ছে ভাগ্য, মানে যে মানে লাক। 2 নম্বর হচ্ছে কি বললাম, নিজের ভালো লাগা বা নিজের প্যাশান আর সাকসেস। এই তিনটে জিনিসকে নিয়ে মূল কবিতাটা এগোবে। আর এটা আসলে জাহাজের গল্প নয়, আসলে এটা জীবন দর্শনের গল্প। মানে আমরা এই অপার্থিব জীবনে, মানে অবস্তুর জীবন, এখানে আসলে জীবনটা আসলে মায়ার। আমরা যে কোনো দিন মারা যাব, যে কোনো দিন। এটাই চরম সত্যি কথা। তোরা এখনও হয়তো বোধ করতে পারিসনি। যখন তোরা নিজের চোখে দেখবি তোদেরই কোনো সহপাঠী কিংবা তোদের থেকে কোনো ছোট বাচ্চা, তোদের থেকে বড় কেউ হঠাৎ হঠাৎ চলে গেল, তখন মৃত্যুগুলো দেখতে দেখতে তোরা বুঝতে পারবি যে জীবনটা অনিত্য, নিত্য নয়, ধ্রুব সত্য বলে কিছু নেই। জীবনের পরম ধ্রুব সত্য হলো ওই রবীন্দ্রনাথ বলে গেছে, সম্ভবত রবীন্দ্রনাথ, আমি সম্ভবত বললাম কারণ যদি ভুল বলি, কারণ আমি একদম শিওর হতে পারছি না। জন মিলে মরিতে হইবে, এই যে কথাটা বলে গেছে, অমর কে কোথা কবে। কেউ কোনোদিন কোথাও অমর নেই। এই পরম পরম ধ্রুব সত্য একটাই। এটা আমাদের যুগের প্রভাব যে আজকে আমি টিচার হয়ে আমি তোদেরকে শিওর বলতে পারছি না, এটা বলা উচিত আমার। এটা আমি তার জন্য ক্ষমা চাইছি তোদের কাছে, আমার বলা উচিত এটা। যাই হোক, এই যে কথাটা জন মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে, হতে পারে, হতে পারে। আমি দেখ, এই জন্যে বলা হয়, এই যে পড়াশোনায় আমরা কখনো কখনো মনে করি যে আমি পড়েছি, আমি, অনেকে থাকবে দেখবি, অনেকে তোদের মধ্যে অনেকে আছে হয়তো হিংসুটে, সে কাউকে হেল্প করতে চায় না। আমি বুঝে গেছি বন্ধু, আমি তোদেরকে পড়াতে গিয়ে আজকে কী শিখলাম তাহলে, যে জন মিলে মরিতে হইবে, এটা মাইকেল মধুসূদনের গল্প, লেখা কবিতা, তাই তো। তো মনে রাখবি, চুপ, যেটা শোন না, আমরা যখন কাউকে পড়াবো তখন অবশ্যই আমিও কিছু শিখব। তুই যখন কাউকে পড়াচ্ছিস তুই কিন্তু শিখছিস, শুধু সে শিখছে না, এটা একদম ধ্রুব সত্য কথা। তুই কাউকে পড়াচ্ছিস মানে শুধু সে শিখছে না, সে যদি কোনো কথা নাও বলে, তুই পড়াটা আরেকবার পড়াতে গিয়ে দেখবি আরেকটু ভালো করে তোর শেখা হয়ে যাবে। আর কম্পিটিশান সবসময় আমাদের রাখতে হবে নিজের সাথে, তার সাথে না, তাহলে হিংসাপনা আসবে। আমি ওকে পড়িয়ে দিচ্ছি, তাহলে আমার থেকে ভালো পড়ে যাবে। নিজের সাথে কম্পিটিশান রাখবো, ওর সাথে নয়। পরীক্ষার দিন কিন্তু হেল্প করবো না, বাকি দিনগুলো হেল্প করবো, সাহায্য করবো, বোঝাবো। যাই হোক, এই যে জন মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, এই পরম সত্য জীবনের এইটাই যে মৃত্যু, এটাই আমাদের পরম সত্য। জন্মেছি মানে মরতে হবে, এটাই পরম সত্য, আর কিচ্ছু পরম সত্যি নেই। তো তাহলে জীবনটা কি করার জন্য? আমরা হঠাৎ ভুলে যাই সেটা, আমরা হঠাৎ সেটা ভুলে গিয়ে জীবনে তাহলে কেন এসেছি খুঁজে দেখা, আমার কি ভালো লাগা আছে সেটা খুঁজে দেখা। আমাদের যে সভ্যতা নামক একটা গাড়িতে আমরা চেপে আছি এবং এগিয়ে যাচ্ছি, সেই গাড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমারও একটা আমিও তার দায়বদ্ধতা আছে, আমারও দায়িত্ব। সভ্যতার গাড়ি অনেকটা এগিয়ে গেছে, আমরা সেই গাড়িতে চেপে সেই সব সুবিধেগুলো নিচ্ছি। আমরা স্যাটেলাইট থেকে লাইভ খেলা দেখছি, সেই সুযোগটা নিচ্ছি। আমরা একজন ফুড ডিজাইনার বলতে পারবো, যে ভালো রান্নাবান্না শিখেছে, রান্নাবান্না করেছে, তাদের সাহায্য নিয়ে ভালো টেস্টি খাবার খাচ্ছি, স্টাইলিশ জামা কাপড় পরছি, নানান রকম সাজ পোশাক পরছি, নানান রকমভাবে আমরা সভ্যতার যে গাড়ির যে স্বাচ্ছন্দ্য সেটা আমরা উপভোগ করছি, তাই তো। আমাদেরও দায় যে আমাদের এই সভ্যতার গাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরও কিছু দিয়ে যাওয়া, কিছু একটু, আমি যা পারি, আমার যা ভগবান দিয়েছে সেইভাবে একটু এগিয়ে নিয়ে যাওয়া। সেটা শিক্ষা ব্যবস্থাতে হতে পারে, সেটা ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে হতে পারে, বা যে কোনো ব্যাপারে, যে কোনো বিভাগে হোক, আমি সভ্যতাটাকে একটু এগিয়ে নিয়ে যাব। মানুষের আচরণ বিধির ওপরও
মানুষের আচরণবিধির ওপরেও মানুষের রিসার্চ হয়, সমাজ কল্যাণ ব্যবস্থা, হিউম্যান রিলেশন, মানুষের মানুষের কেমন সম্পর্ক হবে, বা আরও অনেক কিছু, সমস্ত কিছুর ওপর হয়। তো যার যেটা ভালো লাগে সেই দিক দিয়ে আমি সভ্যতাটাকে একটু এগিয়ে নিয়ে যাব। কে গাছ বসিয়ে দূষণের বিরুদ্ধে একটু সভ্যতাটাকে এগোচ্ছে, এরকম আমাদেরও উচিত। কিন্তু কিন্তু আমরা ভুলে যাই, আমরা পৃথিবীতে এসেছি কি ওটা ভুলে গিয়ে আমরা জার্নিটা যে পৃথিবীটার সময়টা কাটাচ্ছি সেখানে একটা মায়াতে পড়ে যাই। আমার কিছু খেতে ভালো লাগে, আমি এত খেতে পছন্দ করি, খাওয়াটা রোগ হয়ে গেল, মোটা হয়ে গেলুম, আমি খেয়েই যাচ্ছি, আর আমার যে জীবনে কিছু কাজ করার আছে সেটা আর ভেবে আর দেখছি না, এরম হয়ে গেলুম। এরমভাবে নানান কেউ আবার বদ অভ্যেসে, কেউ হয়তো মাতাল হয়ে গেল, কেউ ফোনে ওই কিছুই নেই, নিজের একটু টাইম পাস, সময়টা কাটানো। কিন্তু আমি যখন বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে আমি যদি যে কোনো মুহূর্তে আমায় ফিরতে হবে, ধর এমন বেড়াতে গেছি, 5 দিন বেড়াতে গেছি, এমনও নিশ্চয়তা নেই। আমরা যে পৃথিবীতে বেড়াতে এসেছি, আমরা কোথাও বেড়াতে গেলে ট্যুরে গেলে 5 দিনের জন্য যাই। এই পৃথিবী বেড়ানো 5 দিন কি 10 দিন না 50 বছর আমরা তাও জানি না। সামনের মুহূর্তটাতে আমার হঠাৎ করে হার্টটা, কোনো যুক্তিই নেই, হঠাৎ করে হার্টটা কোনো কারণে থেমে গেল, আমি মারা গেলাম, হতেই পারে। পরিসংখ্যান বলছে হার্টেতে সব থেকে লোক বেশি মরে, যে কোনো মুহূর্তে যে কোনো কারণে মৃত্যু হতে পারে মানুষের। তাহলে আমরা পৃথিবীতে বেড়াতে এসেছি, একটা বেড়ানোর জায়গা, কতক্ষণ বেড়ানোতে থাকবো আমি জানি না। তাহলে বেড়াতে গিয়ে আমার কাজ কি হবে? সময় নষ্ট করা না, সময় জায়গাটাকে দেখে নেওয়া, দেখে নেওয়া তো কাজ, তাই তো? তাহলে আমরা তা না করে যদি এই দিল্লিতে বেড়াতে গিয়ে ফোন ঘাঁটি, তাহলে সে বোকা, ভুল কাজ করে ফেলেছে। আমি তোর কথা বলছি নাকি, আমি মানুষের কথা বলছি। তাহলে সেই রকমভাবে আমরা পৃথিবীতে কেন এসেছি? ওই বেড়াতেই এসেছি, যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যাব, তখন এবার আফসোস হবে, যা এইটা দেখে আসা হলো না। এই আমি তো পড়েছিলাম সিঙ্গুরেতেই, হুগলিতেই, তো দার্জিলিংটা তো কাছেই ছিল, ওই পাহাড়টাও দেখলুম না। কিংবা এইটা মনে হবে আমাকে তো এই হুগলিতেই ফেলেছিল, হুগলিতে যা ছিল সেইটাও দেখা হলো না। কি একদম ছোট করে আমাকে কমলাপুরেই তো জন্মেছিলাম, কমলাপুরটা কি ভালো করে দেখলাম না। যা বা আমাকে তো বাঙালি করেছিল, আমি বাঙালি সংস্কৃতি কি সেটাও ভালো করে জানলাম না। তাহলে বেড়াতে থেকে বাড়ি যাওয়ার পরে আফসোস তুই যতই করিস, আর হুট করে বেড়াতে আসা হবে না। তবুও আবার পয়সা জমলে হবে, কিন্তু এই পৃথিবীতে বেড়াতে আসা কিভাবে হয় আমরা সঠিক কেউ জানিই না, তাই তো? তাহলে পৃথিবীতে যে বেড়াতে এসেছি সেটা কবে হঠাৎ করে শেষ হয়ে যাবে জানি না। তাহলে আমাদের উচিত এই পৃথিবীটার একটু জেনে নেওয়া, দেখে নেওয়া, তাই তো? তো সেই রকমই নরসিপের গল্প, কবিতাটার গল্প, এক রকমের মানুষের জীবনের গল্প দেখাচ্ছে এটাতে, যেটাকে বলা হচ্ছে প্রথম জাহাজ। ঠিক আছে, প্রথম জাহাজ হলো সেই রকম মানুষগুলো যাদের ভাগ্যটা এমন, ভাগ্যটা ভালো, মানে আপেক্ষিকভাবে আমরা তাদেরকে ভাগ্য ভালো বলি। মানুষগুলোর ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কিছু তার জীবনে নেই, সোনার চামচ নিয়ে জন্মানো, মানে সে বড় লোকের ছেলে হয়ে জন্মেছে, শিক্ষিত মানুষের ছেলে হয়ে জন্মেছে, সে চেয়েছে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা ব্যবসাদার হব, পড়াশোনা যে পথে যেতে চেয়েছে সে পথে গেছে, কোনো তেমন কিছু জীবনে কোনো ক্রাইসিস আসেনি, কিচ্ছু হয়নি, মানে কোনো বিপদ হয়নি, বাবা মার সংকটের মুহূর্ত, কারো শরীর খারাপ, এসব কিছু হয়নি, ওরও জীবনে কিছু হয়নি, যা হতে চেয়েছে সরাসরি সুন্দরভাবে হয়ে গেছে, সফল হয়ে গেছে, তারপরে সুন্দরভাবে সেটেল করে গেছে, জমি জায়গা কিনে বাড়ি ঘরদোর করে সুন্দরভাবে তার অগ্রগতির জীবন চলছে, উন্নতির জীবন, মানে টাকার মাধ্যমে উন্নতির জীবন বলা হচ্ছে। কিন্তু আমরা এটাকে আপেক্ষিকভাবে সবাই বলবে ও খুব সুখে, খুব দারুণ জীবন কাটিয়েছে, এটা একরকম জীবন হলো। দুরকম জীবন আর একটা হলো, মানে আমরা প্রথমত দুরকম মানুষকেই ভাগ করি, দুরকম ভাগ্য অনুযায়ী দুরকম ভাবি। আমরা বলি না ভাগ্য অনুযায়ী দুরকম, এর ভাগ্য ভালো, এর ভাগ্য খারাপ, দুভাগে ভাগ করি প্রথম মানুষকে ভাগ্য দিয়ে। যার ভাগ্য ভালো মানে সব কিছু সহজে পেয়ে গেছে, সাকসেস পেয়ে গেছে, টাকা পয়সা কোনো অভাব নেই, খেতে পড়তে ভালো পায়, এটাকে আমরা একরকম দেখে ফেলি। আর 2 নম্বরটা কি দেখি? ভাগ্য খারাপ আমরা বলি, মায়েরা বলে এদের ভাগ্য খারাপ, এই সময়ে বাবাটা মারা গেল, ওই সময় মাটা চলে গেল, সৎমা এলো বা এই হলো,
এই সময়ে ওর চাকরি পাওয়ার ছিল, এই সময় শরীরটা খারাপ হয়ে গেল, এই রকম মানুষ হয়, তাদেরকে আমরা বলি ভাগ্য খারাপ, খারাপ ভাগ্যের লোক। তো ভালো ভাগ্যের যে লোক সেরকম সফল পেয়ে গেল, আর খারাপ ভাগ্যের লোক আর একটা 2 নম্বর ভাগে চলে এলো। এই 2 নম্বর ভাগের মধ্যে 2 রকম লোক থাকে, এই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে। একটা লোক কী করে, দুর্ভাগ্য যখন তার সামনে এলো সে আর লড়াইটা করতে পারে না। শোন না আগে, এই যে দুর্ভাগ্য এলো, যে ভাগ্য ভেবেও কিন্তু ভাগ্য নয়, তার দুর্ভাগ্য একটা সময় এলো, ভাগ্যকে ভাগ্য নয় বলছি, ভুল বললাম। বিষয়টা হচ্ছে যে দুর্ভাগা মানুষগুলো 2 রকমের ক্ষেত্রে, যেটা বলতে চাইছিলাম যে কিছু মানুষ এই বিপদগুলোর সাথে লড়াই করার ক্ষমতা, মানে যে ক্ষমতা দরকার সেই ক্ষমতা দিয়ে লড়তে পারলো না, তার মনের জোরের সাথে পেরে উঠলো না, হার মেনে বাঁক নিয়ে নিল, আমার দ্বারা ডাক্তারি আমার ভাগ্যে নেই, বা আমার দ্বারা ব্যবসায়ী হওয়া নেই, আমার বাবা তো এই রকম মানুষ, পয়সা নেই, আমাদের দ্বারা হবে না। এই যে তার ভাগ্যের কাছে সে হার মেনে নিল, আমি কি করে বিজ্ঞানী হব, আমার হবে না, আমার ভাগ্যের দিক দিয়ে এত বাধা বিপত্তি, সে উনি ব্যাগটা ঘুরে নিল, পথটা ঘুরে গেল, সে লড়াই করাটা ছেড়ে দিল। তাহলে দুর্ভাগা মানুষ কীরকম বললুম, 2 রকমের, একটা লড়াই ছেড়ে দিল, আর একটা লড়াই জারি রাখলো, লড়াইটা ছাড়লো না, টাল মাটাল প্রচুর কিছু গেল, এমন মারাত্মক লড়াই হলো যে সেই লড়াইয়ে মানে সেই প্রকৃতির সঙ্গে লড়াই হলো বা ভাগ্যের সঙ্গে লড়াই হলো, বাঁচবে কি মরবে কিছুই নেই, এমন লড়াই হচ্ছে, এমন করছে, লোকে তাকে বোকা বলছে যে ও কেন এটা করছে, তাতে কী হবে, ও তো এইটা করতে পারতো, এইটা করলে তো নিশ্চিত চাকরি ছিল, কিন্তু সে চাকরির দিকে ছুটছে না, সে গান ভালোবাসে বা সে ভালোবাসে রিসার্চ করবে, সে রিসার্চের দিকে তখনও ছুটে যাচ্ছে, কেন এরকম করছে, এই ফিজিক্সের এত ভালো স্কলার, একটা ভালো চাকরি পেয়ে গেছে, ও এই কারখানায় চাকরি পেয়ে গেছে, এত ভালো পদ, এত টাকা মাইনে, সরকারি চাকরি পেয়ে গেছে, কোনো কারণে হয়তো বাবার জোরেতে চাপেতে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু ওর ওটা ইচ্ছে নয়, ও স্কলার হবে বা ও রিসার্চার হবে, রিসার্চ করবে, বিজ্ঞানী হবে, সেটা তার ভাবনা। সেই 10 বছর ধরে আরও খাটছে, ওর যেখানে 2 লক্ষ টাকার চাকরি ছিল, মানে সুন্দরভাবে জীবনযাপন হবে, সবাই বলে বোকা মানুষ, তো এরকমও কিছু, কারণ ওই জীবনটা নিষ্ফলা, ও যদি বিজ্ঞানী না হতে পারে, ওর এর কাছে ওর কিছুই হবে না তুলনামূলকভাবে, মানে এখানে ও 5 লক্ষ টাকার চাকরি, সেখান থেকে 50 লক্ষ টাকার ইনক্রিমেন্ট হতে পারত, সেইখানে ও একটা অনিশ্চিত জীবনের দিকে চলে গেল। মানিক বন্দ্যোপাধ্যায় এরকম একটা লোক, অঙ্কের ছাত্র ছিল, তখনকার দিনে বিএসসি পাস, অনার্স অঙ্কে, দারুণ চাকরি, বড় লোকের ছেলে, ও চাকরি ছেড়ে দিয়ে ওর লেখা ভালো লাগে, ও দেখলো আমার লেখার প্রতিভা আছে এবং আমি লেখাকে অনেকটা দিতে পারবো, অনেকটা সভ্যতার যে গাড়ি যেটা বললাম, সেই গাড়িটাকে এগোতে গেলে আমি লেখার দিক দিয়ে যে যতটা এগিয়ে দিতে পারবো, চাকরির দিক দিয়ে পারবো না, আমার লেখাটা ভালো লাগা এবং আমি পারবো এটাতে, ওর মনের মধ্যে সেই জোর ছিল। তো ওই 3 নম্বর জাহাজের মতো জীবনে ওই বড় লোকের ছেলে, একটা সোনার চামচ দেওয়া ছেলে, সে ভালো চাকরি পেয়ে উন্নতির জীবন কাটাতে পারতো, কিন্তু ভাগ্যচক্রে ওর একটা ভালো ছিল যে ওর সঙ্গিনী যে ছিল সে কিন্তু ভালো ছিল, সঙ্গিনীটা খারাপ হলে কিন্তু পারতো না, ও লিখছে আর এ যদি সবসময় তুলনা করতো, তোমার ওই বন্ধুটা এই ভালো ভালো দামি দামি ব্যবহার করছে, আর আমাদের এই কুঁড়ে ঘরে তুমি রেখেছো, অত বড় লোকের আমি মেয়ে, তুমি অত বড় লোকের ছেলে, তোমার দ্বারা কিছু হবে না, উন্নতি হবে না। কিন্তু ওর সঙ্গিনীটা ওকে বুঝতো যে আমার স্বামীর টাকা না থাকুক, আমার স্বামী যে কাজটা করছে তার জন্যই আজকে আমরা আলোচনা করছি, আমরা শুধু আলোচনা করছি না, ওনার নিয়ে যা অনেকে ডক্টরেট করছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ওপর, রিসার্চ, বাংলাতেও রিসার্চ হয়, প্রত্যেকটা বিষয়ে রিসার্চ হয়, তোরা আজকে হয়তো এটা জানলি, রিসার্চ হয়, মানে প্রত্যেকটা বিষয়েই গবেষণা হয়, বিজ্ঞানী হতে গেলে শুধুমাত্র অঙ্কেই বা বিজ্ঞানীই হতে হবে তা নয়, সমস্ত বিষয়েই বিজ্ঞানী হওয়া যায়, তাদেরকে তার সেই বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। তো মানিক বন্দ্যোপাধ্যায় সারা জীবন কষ্টের জীবন কাটিয়ে গেছে, কোনো দিন সমৃদ্ধি সেই সময় পায়ও নি, মানে লেখক হিসেবে প্রচুর টাকা ইনকামও কোনো দিন করতে পারেনি, কষ্টে কষ্টে তার জীবনটা কেটে গেল। তাহলে এই মানুষগুলো কি পাগল আর বোকা সাধারণ মানুষের কাছে, যারা টাকা পয়সা দিয়ে, সোনার গয়না দিয়ে,
চার চাকা দিয়ে মাপে কে কতটা উন্নত হলো। আমার মেয়ে চার চাকা চাপছে, তোমার ছেলে কি করলো, তোমার মেয়ে কি করলো, সেই বিচারে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় জিরো, বোকা, পাগল, তাই তো। কিন্তু ও কোন পথে গেছে? আনফ্রুটফুল সিয়ের দিকে গেছে। যেই সমুদ্রের নিষ্ফলা সমুদ্র, যেই দিকটা নিষ্ফলা, সেখান থেকে ফল পাওয়া যাবে না হয়তো, সেই দিকে গেছে। তো এই 3 নম্বর সমুদ্রের যে মানুষ একজন মানিক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিলাম এইরকম। কিন্তু সে মারা যাওয়ার পরে কি হয়ে গেছে? অমর রয়ে গেছে। যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন সাহিত্য থাকবে, হয়তো মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে হয়তো গুরুত্ব থাকবে, হয়তো বলাটা ভুল হবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিনই থাকবে। আর বাংলা মানে এটা কেন বলছি, যেভাবে আমরা দিনে দিনে এগোচ্ছি উল্টো দিকে, হয়তো সাহিত্য বোঝার মতো ক্ষমতাই মানুষের আর থাকবে না। অলরেডি হয়ে গেছে। তোদের বয়স অনুযায়ী তোদের যেগুলো পড়ে ফেলা উচিত ছিল, ঠাকুমার ঝুলি, কমিক্সগুলো বাচ্চাদের, ওগুলো পড়ে ফেলা উচিত ছিল। এইবার তোদের বয়স অনুযায়ী যেগুলো পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দর বই, নেতাজি সুভাষচন্দ্রের লেখা বই, এগুলো আমাদের দেশকে জানতে সুবিধা করবে। আর তার সাথে এবার সাহিত্যের যেটাকে আমাদের বড়দের সাহিত্যের যেগুলো বলবো, সেইগুলোও তোদেরকে পড়তে হবে। রূপকথার সাথে সাথে বঙ্কিমচন্দ্র শুধু থাকলে হবে না, পড়লেও শুধু হবে না, বুঝতে হবে। বঙ্কিমচন্দ্র, তারপরে আমাদের নজরুলের কবিতা পড়তে, প্রথম বাংলাকে পড়, নজরুল, সুকান্ত, বঙ্কিম, রবীন্দ্রনাথ, তো আরেকটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সহজ। তো এনাদের গল্পগুলো তোদের পড়তে হবে। এর সাথে সাথে তোদের শুধু এইগুলোই পড়তে হবে বলবো না, বিশ্ব সাহিত্য, ইংলিশ লিটারেচার। তোরা বই মেলায় যাবি, সেখান থেকে একটা নতুন নতুন বই দেখে, ভালো লাগা দেখে একটা নতুন বই কিনবি, সেগুলো পড়বি। এইভাবে পড়তে হবে। তো না হলে কিন্তু আমরা সাহিত্যর বোধ হারাবো, সাহিত্য বুঝতে পারবো না, ওগুলো দিনে দিনে ইউজলেস হয়ে যাবে। হয়তো সেই আমরা আবার সেই রোবটের মতো হয়ে যাব, মানে উন্নত দেখাচ্ছে বাইরে থেকে, কিন্তু ভিতরে আমরা তখনকার ওই বিদ্যাসাগর বা তাদের থেকে আমরা কি সত্যি উন্নত হয়ে গেছি? এটা ভেবে দেখতে হবে। হয়তো মনের দিক দিয়ে আমরা তার থেকে নিম্নতর মানুষ হয়ে যাচ্ছি, আমাদের সেই দিকটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা কবিতাটা সরাসরি খালি জাস্ট পড়িয়ে দিই। কবিতা সম্পর্কে সব বলে দেওয়া হয়েছে। দ্য নর্থ শিপ, উত্তরের জাহাজ। কনসেন্ট্রেট অন ইউর লেসন। চুপ চুপ, তোকে বলেছিলাম সিস্টেম আর সারাউন্ডিং আলাদা রাখতে হবে। দেখ এবার, ফিলিপ লার্কিনের লেখা, আই স 3 শিপস গো সেলিং বাই। আমি দেখেছিলাম 3টে জাহাজকে যাত্রা করতে, ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য লিফটিং সি, তীব্র হাওয়ায় ফুলে ফেঁপে ওঠা সমুদ্রের ওপর দিয়ে, অ্যান্ড দ্য উইন্ড রোজ, এবং বাতাস মানে কি বলবো, রোজ বলতে এখানে যেটা বলবো সেটা হচ্ছে সুন্দরভাবে বইতে শুরু করেছিল, উঠেছিল বলবো না, রোজ মানে ওঠা, যেখানে বলবো বইতে শুরু করেছিল, এবং বাতাস বইতে শুরু করেছিল ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। মানে সুন্দর বাতাস বওয়ার অর্থ হলো কি, জীবনটা বা সমুদ্রযাত্রার জন্য খুব সুন্দর সময়। অ্যান্ড ওয়ান ওয়াজ ডিকড ফর এ লং জার্নি, এবং একজন প্রস্তুত ছিল দীর্ঘ যাত্রার জন্য। ঠিক আছে, এখানেই আমাদের বলে দিল তৃতীয় যাত্রার জন্য। এইখানেই কবি বলে দিল কার কথা? তৃতীয় জাহাজ, এই মানিক বন্দ্যোপাধ্যায় বা এই যেই পাগলগুলো যারা হাল ছাড়বে না, আমার পথে আমাকে চলতেই হবে, দ্যাট ক্যান বি দ্য লংগেস্ট ওয়ে বা লংগেস্ট পাথ, সেটা হতে পারে খুব সবথেকে মানে দীর্ঘতম পথ হতে পারে, সবথেকে ভয়ঙ্করতম পথ হতে পারে, কিন্তু আমি ছাড়বো না, হাল ছেড়ে দেবো না। আর এতটাই অটুট থাকবো, যখন আমারই বয়সী, আমার থেকে কম পড়াশোনা মেধাযুক্ত ছেলে বা মেয়ে, সে হয়তো নার্স করে বা কিছু একটা অন্য কিছু করে সে চাকরি করছে, একটা 4 চাকা নিয়ে ফেলেছে,
চার চাকা নিয়ে ফেলেছে, কিন্তু আমি আমার জীবনের লক্ষ্যে স্থির হয়েছি, কিন্তু আমি সাফল্য কিছু পাইনি, কিন্তু তখনও আমি হাল ছাড়বো না। সেই রকম ছিল তৃতীয় জাহাজ। ছোটোবেলাকার পড়া একটা হচ্ছে, শোন, তুই হয়তো এটা আমার কাছে পড়িস নি, তুই তখন 9 থেকে পড়িস না তো, তাহলে এটা পড়িস নি, শুনে নে। আই স 3 শিপস গো সেলিং বাই, আমি দেখেছিলাম 3টে জাহাজকে যাত্রা করতে। ওকে একটা বই দে, মানে ক্ষতি হবে না রে, হলেও খুব আহামরি ক্ষতি কিছু হবে না, যেতে তোর করোনা টরোনা হয়ে যাবে, এমন হবে না, একটু দেখ, একটু খালি দেখ, থাকবি যেহেতু একটু শোন। আই স 3 শিপস গো সেলিং বাই, আমি দেখেছি 3টে জাহাজকে যাত্রা করতে। এখানে জাহাজ মানে কি বললাম, 3 রকমের মানুষ, মানে সমান্তরালভাবে যার জীবন চলতে শুরু করবে, কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা হয়ে যাবে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, মানে আমরা এই জীবনের ওপর দিয়ে 3টে, এই তোদেরকে আমরা দেখছি, উত্তাল সমুদ্র, মানে ফুলে ফেঁপে ওঠা জীবন, মানে তোদের এই জীবনটা কি একদম ইয়াং ব্লাডের যেটা জীবন হয়, কর্মের জীবন হয়, সেই জীবনে তোরা যাত্রা শুরু করবি। সেইখানে বলছে একটা সিফ ছিল, অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড, মানে একটা ছিল সুসজ্জিত, মানে সে একদম ওয়েল প্ল্যান্ড এবং ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি, ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য। কোনটা? এবং একটা সুসজ্জিত ছিল, ওয়ান ওয়াজ রিগড, সুসজ্জিত ছিল, ফর এ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য। মানে সে ঠিক করেছে আমি ডাক্তার হবো, সে 5বার ব্যর্থ হওয়ার পরেও সে ছাড়ছে না, আমি হবই। কিংবা কেউ ঠিক করেছে আমি সাহিত্যিক হব বা খেলোয়াড় হব, সে কোনো মতেই ছাড়ছে না। সে হয়তো দেখা গেল লোকে 22 বছরে খেলোয়াড় হয়, ও 25 বছরে খেলায় চান্স পেলো, যেমন MS ধোনি। সে কোথায় শেষ করলো, দ্যাটস ইম্পর্টেন্ট। তো সে সুসজ্জিত আছে দীর্ঘ যাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজটা টার্ন, বাঁক নিল, টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। যে তোরাও যাবি, একসাথে সমান্তরাল যেতে যেতে উচ্চ মাধ্যমিকের পরে এবার বাঁক নেওয়া শুরু হবে। কে সাংসারিক দিকে বাঁক নিয়ে নেবে, কে ডাক্তারি দিকে বাঁক নিয়ে নেবে, কে ইঞ্জিনিয়ারিং দিকে বাঁক নিয়ে নেবে। তো প্রথম শিপটা কি বাঁক নিয়ে নিল কোন দিকে, পশ্চিম দিকে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর, দ্য রানিং সি, দুরন্ত সমুদ্রের ওপর, মানে ও যেদিকে বাঁক নিল সেদিকে জীবনটা একদম দূর গতিতে এগোচ্ছে। মানে ধর টেকনিক্যাল লাইনে নিল, ইঞ্জিনিয়ারিং লাইন, 3 বছর পরেই চাকরি পেয়ে গেল, একদম সঙ্গে সঙ্গে সুখের জীবন, সমৃদ্ধির জীবন, টাকা পয়সা হয়ে গিয়ে একদম ফ্ল্যাট করে একদম বিশাল ব্যাপার হয়ে গেল, 4 চাকা নিয়ে। আমি উদাহরণ দিয়ে বললাম তো, দুরন্ত জীবনের সমুদ্রের দিক দিয়ে সে গেল, এবং তার ভাগ্যটা ভালো ছিল। অ্যান্ড বাই দ্য উইন্ড, এবং বাতাসের দ্বারা, ওয়াজ অল পজেসড, সে সবটা অধিকার করে নিল। পিছন থেকে বাতাস তাকে ঠেলে এগিয়ে দিল। বাতাস মানে ভাগ্য, হয়তো তার বাবা, তার কাকা এই লাইনের সাথে, মানুষ ওই সেম লাইনের সাথে যুক্ত, সমস্ত কিছু সুযোগ সুবিধাও পেয়ে গেল, এবং ওর ভাগ্য অনুযায়ী দারুণ চাকরি পেয়ে গেল, দারুণভাবে সমৃদ্ধি পেয়ে গেল। অ্যান্ড ক্যারি টু এ রিচ কান্ট্রি, এবং একটা ধনী দেশে পৌঁছে গেল। প্রথম যাত্রীর ঘটনা মিটে গেল। হ্যাঁ, ওর গল্প এইখানেই শেষ, আর কিন্তু এগোনো আর হলো না। হ্যাঁ, টাকা পয়সা সমৃদ্ধি যাই হয়ে যায়, এমনই জিনিস, সাধনা আর টাকা একসাথে হয় না, ঠিক আছে? তুই যতই ভাবি আমি প্রচুর টাকা রোজগার করব আর সাধনা করব, হয় না। তুমি যাই টাকার পিছনে ছুটতে শুরু করবে, তুমি তখন আর তোমার সাধনার পিছনে তুমি ছুটতে পারবে না। দ্য সেকেন্ড টার্নস টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয়টা বাঁক নিল পূর্ব দিকে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর, দ্য কোয়াকিং সি, উত্তাল সমুদ্রের ওপর। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট, এবং বাতাস তাকে শিকার করে ফেললো, লাইক এ বিস্ট, একটা বন্য জন্তুর মতো। মানে দ্বিতীয়টাকে সে পূর্ব দিকে বাঁক নিল, ওর ভাগ্যটা এমন, ওর দুর্ভাগ্য, বাতাস ওকে একদম জন্তুর মতো করে শিকার করে ফেললো। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, তাকে নোঙর বাঁধা বন্দি দশায় ফেলে দেওয়ার জন্য। মানে ও ভাগ্যের কাছে হেরে গিয়ে কী করলো, আমার দ্বারা আর্মি ফার্মি ওসব হবে না, বা আমার দ্বারা এই সব হবে না, ওর যেটা স্বপ্ন নয় তেমন কিছু করে ফেললো। হয়তো গিয়ে বাবার মুদিখানার দোকানে বসে পড়লো। নোংর বাঁধা জীবন, যে চেয়েছিল যে আমি হব একজন হয়তো রানার, যে
অ্যাথলেটিক্সে বা আমি ভারতের হয়ে অলিম্পিক খেলবো, তার পাটা যাই ভেঙে গেল, সে তার বিপদ হলো, ওটা ভাগ্যটা খারাপ, সে আর সে পাটার দিকে আর ভাবলো না, ওই দিকে আর ভাবতে পারলো না, সে নোঙর বাঁধা বন্দি দশা। যে চায় আমি দৌড়বো অলিম্পিকে, তার কাছে মুদিখানায় বসে যাওয়া বা বাবার একটা বড় শোরুম আছে, শোরুমের দায়িত্ব নিয়ে নেওয়া, নোঙর বাঁধা বন্দি দশা, তাই না? তার জীবনটা তো ওখানে থেমে গেল, তার ওইটার জন্য সে জন্মায়নি, সে ওটা তার ভাবনা ছিল না, সে হার মেনে নিল জীবনের কাছে। দ্বিতীয় লোক, যার মনের জোর কম, সে হার মেনে নিল। এইবার আসবে আমাদের তৃতীয় লোকের কথায়। থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। উত্তরের জাহাজ চলতে শুরু করলো, তৃতীয় জাহাজ, দেখ এর আগেরগুলো দেখ, আগের জন বাঁক নিয়েছিল, তাই তো, প্রথমজন বাঁক নিয়েছিল, দ্বিতীয়জন কি করেছিল, দ্বিতীয়জনও বাঁক নিয়েছিল, তৃতীয়জন কি করলো, তৃতীয়জন বাঁক নিল না, মানে এইখান থেকেই তফাৎ। এই যে কথাগুলো বলছিলাম, এই যে ঢেউ একটা যাচ্ছে, ফোনের ঢেউ, এই ঢেউতে তোমাদের বেশিরভাগ দাদা দিদিরা সব বাঁক নিয়ে নিচ্ছে, মানে ঢেউ যেদিকে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের মধ্যে অনেক বন্ধু যাবে, ঢেউ যেদিকে নিয়ে যাবে চলে যাবে, কোনো একটা ঢেউ ভালো দিকে চলে গেল, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেল বা সাকসেসফুল হয়ে গেল। আর তৃতীয় জাহাজে কিন্তু বাঁক নিল না, ড্রাইভিং করছে ও, কিন্তু ড্রাইভ মানে চালানো, মানে প্রতিকূলের দিকে গেলে কী হবে, তুই স্রোতের দিকে যাবি, তুই গাটা এলিয়ে দিবি, তোকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, শুধু ভেসে থাকতে হবে। আর যখন ঢেউয়ের বিরুদ্ধে যাবি, তোকে জোর করে সাঁতার কাটতে হবে, কষ্ট করতে হবে। তুই যখন ভাববি যে আমি এই 25 বছর পর্যন্ত, কেন আমি সারা জীবনই কোনো দিন এই এখনকার যে ফোনের বা এই যে ডিজিটালের যে ফ্যাশনের যুগ, এই শো অফের যুগ, আমি ওইটার বিরুদ্ধে যাব, আমি সাধনা করব আমার পড়াশোনার দিকে বা আমার ভালো লাগার দিকে, তখন তোকে কী করতে হবে, সাঁতার কাটতে হবে, জোর করে কষ্ট করতে হবে। তখন যুগটা তোকে ভাসিয়ে নিয়ে চলে যেতে হবে, জানবে, টেনে নিয়ে চলে যাবে, তোকে জোর করে আঁকড়ে ধরে থাকতে হবে। আর যাই একটুখানি ঢেউটা থেকে একটু সাইড হয়ে যাবি, এবার একটুখানি সাঁতার কেটে একটু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, লাঠিটা হচ্ছে তোর যেটা ভালো লাগা সেটাই লাঠি। আর জেদ, লাঠি শুধু ওইগুলো নয়, লাঠি হচ্ছে জীবনের জানাটা, জ্ঞানটা লাঠি। সেটা তুই পাবি বিবেকানন্দর বই পড়ে, সেটা তুই পাবি নেতাজির বই পড়ে, ওইগুলো লাঠি। পড়াশোনাটা শুধু লাঠি নয়, ওইগুলো লাঠি। তোকে জানতে কীভাবে তোকে কন্ট্রোল করতে, কীভাবে মনকে কন্ট্রোল করবো সেটা জানাটাই তো লাঠি। যেমন এখানে স্রোতে একটা লাঠি ধরে, তো সে মনটাকে কী করে আটকাবো, তো সবাই চায় যে আমি যেটা হতে চাই আমি সেটা হব, এটা সবাই চায়, প্রত্যেকে চায়, কিন্তু পারে না কেন, মনটাই বেঁকে বসে। তো মনটা কী করে বেঁকবে না, সেটা তোদের জন্য আমি একটা বই রেকমেন্ড করে দিচ্ছি, বলে দিচ্ছি, স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্বের বিকাশ। পড়বি, জীবনের শেষ দিন পর্যন্ত পড়বি ওটাকে, প্রথম থেকে যতবার ইচ্ছা পড়বি, আর মানে বোঝার চেষ্টা করবি। আর জীবনের শেষ দিন পর্যন্ত এই শুধু পড়লে হবে না, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবি। 15 টাকার 20 টাকার বই, 25 টাকা এখন দাম আছে, 50টা পাতা হবে এইটুকু বই। কিন্তু না, আমি তোকে বলছি ওইটাকেই সারা জীবন পড়ে যাবি, এক পাতা করে বারবার পড়ে যাবি, কারণ ওতেই যা আছে তোর হয়ে যাবে। এরপরে যদি তোর মনে হয় আরও কিছু পড়ার দরকার, তুই পড়বি। আমার মনে হয় মন কন্ট্রোল করার জন্য ওইটাকে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, তাহলেই হয়ে যাবে। যাই হোক, তৃতীয় জাহাজ, এই ড্রোভ শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা শুধু যদি আমি পড়িয়ে চলে যেতাম তাহলে হতো না। ড্রোভ মানে কি, চালানো। কেন চালানো, কারণ সে এই সময় থেকেই বেছে নিয়েছে, তোদের সময় থেকেই। এই যে বেঁকবে পথটা, এই যে 8-9 গিয়ে এবার বেঁকবে, 12 এখন থেকেই বেছে নিয়েছে কষ্টের জীবনটা। ঢেবে ভাসিয়ে কিন্তু আর দেয়নি, ও কিন্তু নর্থের দিকে গেছে, নর্থের দিকে কিন্তু ওকে হাওয়া নিয়ে যায়নি, হাওয়া ওকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওর লক্ষ্য যেদিকেও সেদিকে গেছে, তার জন্য ওকে চালিয়ে যেতে হয়েছে, বাঁক নিয়ে যেতে পারেনি, চালিয়ে যেতে হয়েছে, জোর করে চালিয়ে যেতে হয়েছে। ওভার দ্য সি, দ্য ডার্কনিং সি, এমনকি এমন সমুদ্র যেদিকটা অন্ধকার। অন্ধকার সমুদ্র মানে কি, মানে ভবিষ্যৎটা কি দেখা যাচ্ছে না, সেটাকে আমরা অন্ধকার সমুদ্র বলবো। বাট কিন্তু নো ব্রিথ অফ উইন্ড কেম ফর্থ, সেদিকে কোনো বাতাসের কোনো শ্বাস প্রশ্বাসও ছিল না।
শ্বাস প্রশ্বাস বলেছে কারণ হচ্ছে শ্বাস প্রশ্বাস একটা নির্দিষ্ট ছন্দে বয়, তো মানে নির্দিষ্ট ছন্দের কোনো বাতাসই ছিল না। বাতাস না থাকলে কি হবে, তখনকার দিনে তো স্টিম ইঞ্জিন ছিল না জাহাজটার সাথে তুলনা করলে। এখনও আমাদের জীবনে কোনো স্টিম ইঞ্জিন থাকে না, আমাকে নিজেদেরকে খেটে এগোতে হয়। তো তখনকার জাহাজের সাথে এখনের জীবনটা মিলবেই। কোনো ইঞ্জিন নেই, বাতাস নিয়ে যাবে, আর নয়তো আমাদেরকে ওই নোংর ওই যেটা দাঁড় টেনে যেতে হবে, ওকে দাঁড় টেনে যেতে হবে, কোনো বাতাসই নেই। বসে পড়, তুই ওইদিকে চলে যা একটু, ওই বোনের বইটা একটু নিয়ে পড়, দেখ, চলে যা সুনিতা। রোহিত, বইটা তোরা একটু শেয়ার করে নে। ভাই না, এটা তো দাদা, হ্যাঁ ধর একটু দেখে নে ততক্ষণ, তারপরে এদের ছুটি দেবো, তোদের পড়া তোদের হবে। তৃতীয় জাহাজ কি করতে হবে তাকে, তৃতীয় জাহাজ পথটাই বেছে নিয়েছে, মানে তৃতীয় ছেলে বা তৃতীয় মানুষগুলো পথটা বেছে নিয়েছে কঠিন জীবনের, মানে যেখানে কোনো হাওয়া নেই, মানে তোকে পিছন থেকে ঠেলে দেওয়ার কেউ নেই যে হ্যাঁ এরপরে এই কর, তুই এই করলে এই তুই হয়ে যাবে, কোনো নিশ্চয়তাই নেই, অন্ধকার জীবন। মানে ওই বললাম মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উদাহরণ দিলাম, ওর বই চললে তবে তো টাকা পাবে, তাহলে ওর রোজগার কি হবে, ও কী খেতে পাবে সেটা অনিশ্চিত। বড়লোকের ছেলে কিন্তু ভালো মন্দ খেতে পাবে, ভালো মন্দ পড়তে পারবে কিনা কিন্তু সেই নিশ্চয়তা নেই, তবুও বেছে নিয়েছিল। সেই রকমই তৃতীয় জাহাজ মানে হলো সেই লোকগুলো যারা নিজের যেটা ভালো লাগা সেটাকে বেছে নেবে। বা আরও একজন উদাহরণ MS ধোনি, ক্রিকেটে চান্স না পেলে একজন ফেলিওর ব্যক্তি হতো, কিন্তু সেখান থেকেও যেটা একটা টিটির চাকরি করতো, রেলের চাকরি, একটা সরকারি চাকরি, মানে নিশ্চিত জীবন, উন্নত নিশ্চিত মধ্যবিত্তের জীবন কাটাতে পারতো, সেখান থেকে এই অন্ধকার অনিশ্চিত জীবনের দিকে বেছে নেওয়া, যেখানে কোনো শ্বাস প্রশ্বাসও পাচ্ছে না, মানে বাতাসের শ্বাস প্রশ্বাসের অর্থ হলো কেউ তাকে এগিয়ে দিচ্ছে না জীবনে, মানে পিছন থেকে ঠেলা দিয়ে এগিয়ে দেওয়ার মতো কেউ নেই। দ্য ডেক সুন ফ্রস্টিলি, এবং জাহাজের পাটাতনটা, ওপরের পাটাতনটা শীঘ্রই নয় উজ্জ্বলভাবে চকচক করছিল। কিসের চকচক করছিল, ওই যেন মনে হচ্ছিল তুষার ঢাকা রয়েছে, এরকমভাবে চকচক করছিল, মানে ওখানে এবার ঝড় বইবে, ঠিক আছে, সে তার পূর্বাভাস, মানে বিদ্যুৎ চমকাচ্ছে। রূপকধর্মী কবিতা, তার অর্থ কী বলেছি, যে আমরা যখন অনিশ্চিত জীবনের দিক দিয়ে বেছে নিচ্ছি, ধর আমাদের এই ছোট করে একটু উদাহরণটা টেনেই দিই, বড় উদাহরণ টানছিলাম, টিউশনের জীবন মানে কি অনিশ্চিত জীবন, কিছুই নেই, কিছু তো আমার ছাত্র আসছে, আমার অনেক টাকা মাইনে হতে পারে, ছাত্র নেই, কিছুই হবে না, তাই তো। তার মানে তোমার স্কুলের চাকরি মানে নিশ্চিত জীবন, তুমি যদি বাজে পড়াও তোমাকে বড্ড ছেলেরা শ্রদ্ধা করবে না, তাই তো, কিন্তু তুমি মাইনেটা পেয়ে যাবে। তুমি যদি খারাপ পড়াও তোমার কাছে কেউ আসবে না, তাই তো। তো এটা অনিশ্চিত জীবন। তো অনিশ্চিত জীবনে এবার কী হবে, তুই একটু খারাপ করলি বা খারাপ করলি না, যুগের সাথে হাওয়ার সাথে তুই মিলতে পারছিস না। যেমন আমি বলছি যুগের মিলে যাচ্ছে, এরম যদি মিলিয়ে যেতে থাকে 2-1 বছর পরে আমি হয়তো আর বড় উঁচু ক্লাস পড়াবো না, ওরা হয়তো দেখতে পাবি আমি 1 থেকে পড়াচ্ছি ক্লাস 10 পর্যন্ত, হয়তো তার উপরে আর পড়াবো না। যেভাবে উঁচু ক্লাসগুলো যেভাবে যুগের দিকে যাচ্ছে, আমি যুগের হাওয়ায় মেলাতে পারবো না টাকার জন্য। ধরে এমন হয়ে যাবে আমি শুধু নোট রেখে দেবো, নোটগুলো দেবো আর ওরা মাইনে দেবে আর বাড়ি চলে যাবে, পড়ালে ছাত্র হবে না, বোঝালে ছাত্র হবে না, মাস্টার বড্ড বকে, বড্ড চাপ দেয়, বড্ড বেশি পড়ায়, কাজে সাজেশান যেখানে দেবে সেখানে যাব, এমন যদি টাইম এসে যায় আমি হয়তো আর পড়াবো না। ঢেউয়ের দিকে বাঘ নিয়ে একবার বেড়াতে যাও, 2বার খাওয়াও, 2বার পিকনিক করো, তাহলেই তোমার ব্যবসা চলবে। হয়তো ওটা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে যাওয়া, হয়তো ওটা আমি পারবো না পারলে হয়তো একসময় ওই যে হয়তো থাকবে না বড় দিকে, 2-1 জন নিয়ে তাদেরকেও হয়তো দেখবো, তারাও ওই জগের হয়ে গেছে, আমাকে ছাড়তে পারেনি, তো লাভ নেই। সত্যি যদি থাকে যে এই আনফ্রুটফুল এইরকমভাবে সত্যি এগোতে চাইবে তবেই থাকবে। তো তখনই মানে আমার জীবনে কী আছে, তখন আমাদের এইসব টিচারগুলোর জীবনে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই বিদ্যুৎ চমকাচ্ছে যে উঁচু ক্লাসটা কী হবে, বিদ্যুৎ চমকানো চালু হয়ে গেছে। আমি যদি বাঘ নিয়ে নিই, মানে ওই রকম টিচার হয়ে যাই তাহলে চলবে,
আর যদি এরকম স্ট্রিক্ট থাকি তাহলে কি করতে হবে, আমার যারা সৈন্য যারা তৈরি হচ্ছে তাদেরকে আমার পথে চালনা করতে জানতে হবে। কিভাবে, আমার 12টা ছাত্র হলে তারাই একদম হবে কি সাঁতার কাটার মতো জোর রাখবে, গা ভাসিয়ে দেবে না, ফোনেতে জোরে গা ভাসাবে না, তা না করে কি করবে উল্টো দিকে লড়বো, আমি ক্রিকেটার হব, ফোন নেবো না, আমি ব্যাট নেবো, আমি খেলা শিখতে যাবো জোর করে। সবাই ফোন নিয়ে ঘুরছে ওর বন্ধুরা, ও পিঠে ব্যাগ নিয়ে গর্বের সাথে ছুটছে পরিশ্রম করতে ক্রিকেটের ব্যাট নিয়ে। তো বিদ্যুৎ চমকানোর মানে ওই যে অনিশ্চিত জীবনটা এসে গেছে। আর কি হবে 2 বছরের এরমভাবে এগোতে থাকলে তো অনিশ্চিত জীবন, হয় গা ভাসাও, আর এই জলে পড়ে থাকলে তোমার আর কিছু নেই ভবিষ্যতে এই দিকে। যাই হোক, দ্য নর্থার্ন স্কাই রোজ, ওটা নয় বললাম বই দিলাম তো, এখন পড়াটা দেখ না। হ্যাঁ পড়াটা দেখ, ক্ষতি খুব একটা ক্ষতি হবে না বইটা, ওটা বন্ধ কর। তোরা বাড়িতে সারাদিন তো পড়েছিস, কালকে আমি জানি তুই বাড়ি গিয়ে পড়বি। তাহলে ও বললো যে ও এমনি পড়ে গেছে, আবার বাড়ি গিয়ে পড়বে, ওই জন্য বলছি একটুখানি এই পড়াটা একটু দেখে। তুই তো আবার যাসিনি কালকে, পড়েছিস ঠিক আছে, অসুবিধা নেই, একটুখানি এই পড়াটা শুনে নে, তোদের ক্ষতি হবে না, উপকারী হবে। চুপ। তাহলে এই তৃতীয় জাহাজের আকাশে ঘোর কালো মেঘ এবং বিদ্যুৎ চমকানো শুরু করে দিয়েছে। এবার মানে ঝড় আসবে, খেতে পাবে না, লড়াই হবে, পড়ে যাবে, এই রকম মৃত্যু হতে পারে, এমন যুগ চলে এসছে। দ্য নর্থার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, বলছে উত্তরের আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেল এবং তীব্র একটা পরিস্থিতি এলো। উত্তরের আকাশে তীব্র কি বলবো, ওই কালো মেঘ এলো, এটাই বলবো। হাই মানে ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, ওই অহংকারী নিষ্ফলা সমুদ্রটার ওপর, মানে যে সমুদ্র গেছে সেটা অহংকারী নিষ্ফলা। ধর ক্রিকেটের তো জগৎটা, ওর একটা আলাদা মেজাজ আছে, ধর কবিতা বা গল্পের সাহিত্যের জগৎটা আলাদা একটা মেজাজ আছে। তুই সেখানে হয় হিরো নয়তো জিরো হবি, একদম কিছুই হতে পারবে না। চাকরির জগৎ, তার মানে কি তুমি অন্তত কিছু না কিছু করে খাবে, বেসরকারি তো এইসব জগৎগুলো। ধর তুই, আমি বললাম যে এরকম আরও কিছু আনফ্রুটফুল জগৎ আছে যেখানে হয় হিরো নয়তো জিরো একদম। তো সেই জগৎগুলোর অহংকার বেশি থাকে, সেই জগৎগুলো একটু নিষ্ঠুর হয়। আজ তুমি খেলতে পারছো না, দুদিনেই তুমি জিরো হয়ে গেলে, তো এইরকম। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব দিকের আর পশ্চিম দিকের জাহাজগুলো ফিরে চলে এলো।